সকল শিক্ষার্থীকে শুভ কামনা করি। তোমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচিতে 3টি পর্যায়ে তোমাদের পরীক্ষা হবে। বাংলা বিষয়ের প্রথম পর্যায়ের তোমাদের সিলেবাসে থাকছে ব্যাকরণ পাঠে কারক ও অকারক। তা নিয়ে আমি আজ আলোচনা করব। কারক ও অকারকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেন, কারক কাকে বলে? কারক কাকে বলে? ক প্রকার ও কী কী? কারক হলো বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক, তাই হলো কারক। কারক ক প্রকার? কারক বাংলায় 6 প্রকার। কি কি দেখো, এটা আগের ভিডিওয় করেছি সেইটা। ক দিয়ে নাম আছে 3টে, দেখো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক। অ দিয়ে 2টো, অধিকরণ কারক, অপাদান কারক আর নিমিত্ত কারক। এবার কারক ইংরেজিতে কি বলে? কেস বলে। কেস, CASE, কেস বলে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, কারকের উৎস লেখো। কারকের উৎস হলো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ থেকে কারক শব্দটি এসেছে। ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছিলেন? ক্রিয়ান্বয়ী কারকম শব্দটি বলেছিলেন ব্যাকরণবিদ পাণিনি। পরের কোশ্চেন, বিভক্তি কাকে বলে? এর অর্থ কি? বিভক্তি হলো যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে আর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে, তাকে বিভক্তি বলে। এর অর্থ কি? বিভাজন বা বন্টন। পরের কোশ্চেন, বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা কটি ও কী কী? বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা হলো 5টি। এ, কে, রে, তে আর শূন্য। এ, কে, রে, তে, শূন্য, এই 5টি বিভক্তি। পরের কোশ্চেন, নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো, বাংলা ভাষায় এমন কিছু শব্দ বা শব্দাংশ আছে যা বিশেষ্য, বিশেষণ বা সংখ্যাবাচক বিশেষণের পরে যুক্ত হয়ে বচন বা সংখ্যা নির্দেশ করে, তাদের নির্দেশক বলে। একটা উদাহরণ, যেমন রাজীবের 5টি কলম আছে, এই টি, এটাই হলো নির্দেশক শব্দ। এছাড়া টি, টা, গাছা, গাছি, খানা, খানি, গুলি, গুলো, টুকু, টুকুন ইত্যাদি। পরের কোশ্চেন, 9 নম্বর, অনুসর্গ কাকে বলে? ক প্রকার ও কী কী? উদাহরণ দাও। অনুসর্গ আসলে অব্যয়। তাই যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে, তাদের অনুসর্গ বলা হয়। এই অনুসর্গ 3 প্রকার। অনুসর্গ হলো 3 প্রকার। 1 নম্বর, উৎসের দিক দিয়ে বাংলা অনুসর্গ 3 প্রকার। সংস্কৃত থেকে আসা অনুসর্গ, যেমন দ্বারা, ন্যায়, মধ্যে, নিকট, বিনা, কর্তৃক, প্রতি ইত্যাদি। সংস্কৃত থেকে আসা তৎসম অনুসর্গ। 2 নম্বর হলো তদ্ভব অনুসর্গ। তদ্ভব অনুসর্গ হলো যেমন পাশে, মাঝে, ভিতর, সাথে, ছাড়া, পানে, তরে, আগে, এই সমস্ত। আর বিদেশি অনুসর্গ, এই বিদেশি অনুসর্গ অনেক সময় পরীক্ষায় দেয়। বিদেশি অনুসর্গ যেমন দরুন, বরাবর, বাবদ, বনাম, এইগুলো হলো তোর বিদেশি অনুসর্গ। এটা আরেকবার শুনে নাও। বিদেশি অনুসর্গ হলো দরুন, বরাবর, বাবদ এবং বনাম, এগুলো। পরের কোশ্চেন, আচ্ছা, আর একটা কোশ্চেনের সঙ্গে আছে, আর কী কী নামে পরিচিত? মানে অনুসর্গ আর কী কী নামে পরিচিত? অনুসর্গ হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয় নামে পরিচিত। এটা অনেক সময় পরীক্ষায় আসে। পরের কোশ্চেন, কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক হলো বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে সেই হয় কর্তা। আর ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক হলো তা হলো কর্তৃকারক।
যেমন রহিম বই পড়ে। কে পড়ে? না রহিম। এই রহিম হলো কর্তৃকারক। এর মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, সমধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, এগুলোর মধ্যে থেকে অনেক সময় কোশ্চেন আসে। যেমন প্রযোজক কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা হলো কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। কর্তা নিজে কাজটা করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়, সেটা হলো প্রযোজক কর্তা। অর্থাৎ পরিচালক হলোই প্রযোজক। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে শিশুর চাঁদ দেখানোর কাজটা কে করাচ্ছে? কার দ্বারা? না মা করাচ্ছে, তাই মা হলো প্রযোজক কর্তা। তারপরে কোশ্চেন হলো প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা কাকে বলে? উদাহরণ দাও। প্রযোজ্য হলো কর্তা যখন অন্যের প্রেরণায় বা প্রযোজনায় ক্রিয়া সম্পন্ন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা মেয়েকে কবিতা শেখায়, মা মেয়েকে কবিতা শেখায়, কাকে শেখায়? না মেয়েকে। এই মেয়ে হলো প্রযোজ্য কর্তা। তারপরে দেখো সমধাতুজ কর্তা। সমধাতুজ, আমরা জানি ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি হয়, আবার এখানে বলছে কর্তা, অতএব সমধাতুজ কর্তা হলো বাক্যের ক্রিয়াকর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে। মানে ধাতু থেকে তো ক্রিয়া হচ্ছে, এছাড়া কর্তা হলে একই ধাতু থেকে ক্রিয়া বা কর্তা হলে তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন মেলা মানুষকে মিলিয়ে দেয়, এর মিল ধাতু থেকে মেলা এবং মিলিয়ে, এই দুটো হলো, এইটাই হলো সমধাতুজ কর্তা, মেলা এবং মিলিয়ে। হ্যাঁ, পরের কোশ্চেন ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা বলতে কি? বাক্যে একাধিক কর্তার মধ্যে যেমন পারস্পরিক প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা ভিত্তিতে কোনো ক্রিয়া সম্পাদন হলে, মানে প্রতিযোগিতামূলক থাকতে হলে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে হলে, এরকম ধরনের কোনো ক্রিয়া সম্পাদন হলে তখন তাকে আমরা ব্যতিহার কর্তা বলে। যেমন রাজায় রাজায় যুদ্ধ, এরকম। আর সহযোগী কর্তা ঠিক তার উল্টোটা, বাক্যের একাধিক কর্তার যখন পারস্পরিক সহযোগিতা, এই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কোনো ক্রিয়া সম্পাদন হলে তাকে সহযোগী কর্তা বলে। আর যখন রাজা রাজায় যুদ্ধ, এখন যদি বলে রাজা রাজায় পরামর্শ করছে, তখন কিন্তু সহযোগী কর্তা হবে। বা বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এটাও কিন্তু সহযোগী কর্তা। এটা ভালো করে বুঝে নিয়ে ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তা অনেক সময় দেয়। এবার দেখো কর্মকারক। কর্মকারক কাকে বলে? উদাহরণ দাও। কর্মকারক হলো বাক্যের কর্তা যা করে, অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা কাজ বা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। আমরা অনেক সময় ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা সেটাই কর্মকারক। যেমন রাজীব বই পড়ছে, তাহলে এই পড়ছেটাকে কি দিয়ে কি পড়ছে? না বই। এটাই হলো কর্মকারক, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে তার ক্রিয়া সম্পাদন করে সেটাই কর্মকারক। এবার একটা কোশ্চেন আছে, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। না কোনো বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে অপ্রাণীবাচক কর্মই হলো মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্ম হলো গৌণ কর্ম। যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে? না ভাত। এটা অপ্রাণীবাচক, অতএব এটা হলো মুখ্য কর্ম। আর কাকে খাওয়াচ্ছে? শিশুকে। শিশু যেহেতু প্রাণীবাচক তাই এটা হলো গৌণ কর্ম। পরের কোশ্চেন, করণ কারক কাকে বলে? উদাহরণ দাও। না বাক্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক। যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে বলা হয় করণ কারক। যেমন একটা উদাহরণ, খুশিতে ভরে গেল মন প্রাণ। এখানে হলো খুশিতে মন প্রাণ ভরে গেল কিভাবে? না খুশিতে। এই খুশিতে হলো করণ কারণ, এটা হচ্ছে হেতুময় করণ কারক। আরও অনেক উদাহরণ আছে। অনেকেই বাঁ হাত দিয়ে ব্যাট করে, এই বাঁ হাত এটা হলো কিন্তু করণ কারক। অনেক উদাহরণ আছে, যেন পইতায় বামুন চিনি, এই পইতায় এটা লক্ষণসূচক করণ কারক ইত্যাদি। আমরা পরেরটা চলে আসি, নিমিত্ত কারক কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো ব্যক্তি বা প্রাণী বা বস্তুর জন্য বাক্যের কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে,
যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর জন্য বাক্যের কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে, তখন যার জন্য কাজটি করা হয় তাকেই বলে নিমিত্ত কারক। যেমন সকলের তরে সকলে আমরা, এই সকলের তরে এটা হচ্ছে নিমিত্ত কারক। বা লেখাপড়ার জন্য বারাসাতে এসেছি, এই লেখাপড়ার জন্য এটা হলো নিমিত্ত কারক। হ্যাঁ, ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষুক এটাও নিমিত্ত কারক। পরেরটা, অপাদান কারক কাকে বলে? অপাদান বলতে যা থেকে কোনো কিছু বিশ্লেষ হয়, বিচ্ছেদ হয়, কিছু উৎপন্ন হয়, বিরতি হয়, এরকম কিছু হলে পতিত অর্থে, বিকৃত অর্থে, ভিত অর্থে, বিরত অর্থে এরকম কিছু হলে তখন আমরা অপাদান কারক বলবো। যেমন খেজুর গাছ থেকে খেজুর পড়লো, কোথা থেকে পড়লো? না, গাছ থেকে। বা দুধ থেকে দই হয়, কোথা থেকে? না, দুধ থেকে। এই যে গাছ থেকে, দুধ থেকে, বা এটা ধরো বৈশাখ থেকে বাংলা বছরের সূচনা, কোন মাস থেকে? না, বৈশাখ থেকে। এগুলো আরম্ভ অর্থে। অতএব এগুলো হলো তোমার অপাদান কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক হলো, অধিকরণ কাকে বলে? উদাহরণ দাও। অধিকরণ হলো বাক্যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। হ্যাঁ, এই এই আধার হচ্ছে 4টে প্রকার: স্থান, সময়, বিষয় আর ভাব। স্থান, বিষয়, সময় আর ভাব। যেমন স্থানাধিকরণ বলতে কি? বনে থাকে বাঘ, বন কোথায় থাকে বাঘ? না, বনে, এটা জায়গা বোঝাচ্ছে, স্থানাধিকরণ কারক। যেরকম কাল বিকেলে দেখা হবে, আগামীকাল বিকেল, এটা কালাধিকরণের সময় বোঝাচ্ছে। তার বিষয় অধিকরণ কারক। হ্যাঁ, সুমনবাবু বাংলা বিষয়ে খুব ভালো, এই বাংলা, এটাও কিন্তু বিষয় অধিকরণ কারক। ভাব অধিকরণ কারক, যেমন সে গভীর চিন্তায় মগ্ন, এই গভীর চিন্তা, এটা ভাবাধিকরণ কারক। যাক, এবার আমরা চলে আসি অকারক। অকারক কাকে বলে? ক প্রকার ও কি কি? অকারক হলো বাক্যের মধ্যে যে নামপদগুলির সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না। বাক্যের মধ্যে যে নামপদগুলির সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না, তাকে বলা হয় অকারক। অকারক ক প্রকার কি কি? যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। অনেক সময় শর্ট কোশ্চেন থাকে অকারক পদ কোনটি? এই দুটোর মধ্যে যেটা থাকবে সেটি সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ কাকে বলে? না, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে এক বা একাধিক নামপদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নামপদের সঙ্গে সম্পর্ক থাকে, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন রাজীবের বইটি এখানে রাখো, এই রাজীবের, এটাই হলো সম্বন্ধ পদ। আর এখানে একটা চেনার উপায় হলো সম্বন্ধ পদের বিভক্তি থাকে বেশিরভাগ র, এর, দের, এদের ইত্যাদি। এটা খেয়াল রাখতে হবে। যে রাজীবের, এর, যদি বলতো রহিমার, তাহলে র হতো, এরকম। এবার দেখো সম্বোধন পদ কাকে বলে? সম্বোধন পদ হলো, সম্বোধন কথার অর্থ হলো বিশেষভাবে ডাকা। অতএব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত যেসব নাম পদ্ধতিরা কারোর কাছে আবেদন বা কাউকে আহ্বান করা, তাকে বলা হয় সম্বোধন পদ। যেমন ওগো আজ তোরা যাস নে ঘরের বাড়ি, এই ওগো। এছাড়া আছে ওমা তুমি কি শুনতে পাচ্ছ না, ওই ওমা। হ্যাঁ, ও মেয়ে শুনে যাও তো একটা কথা, ও মেয়ে। অতএব অচেনা কাউকে যেভাবে তুমি আহ্বান করবে, ডাকবে, সেটাই হলো সম্বোধন পদ। এবার কোশ্চেন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে দেখা যায়, যে বিভক্তি একাধিক কারকে দেখা যায় তাকে বলা হয় তির্যক বিভক্তি। যেমন ধরো তে, তে বিভক্তি, এ, কে, তে, এগুলো সব তির্যকই। যেমন তে একটা উদাহরণ, বুলবুলিতে ধান খেয়েছে, এই তে, এটা হচ্ছে কর্তৃকারকের তে বিভক্তি। আবার খুশিতে ভরে গেল মন প্রাণ, এই তে, এটা করণকারকের তে বিভক্তি। তাহলে এরকম হলে তির্যক বিভক্তি। আর বিভক্তি অনুসর্গ প্রধান কারক কাকে বলে? ক প্রকার কি কি? বিভক্তি অনুসর্গ প্রধান হলো বাংলা ভাষায় যেসব কারক যাদের কখনো বিভক্তি আবার কখনো অনুসর্গ দিয়েও চিহ্নিত করা হয়। অর্থাৎ বাংলা ভাষায় এমন কয়েকটি কারক যাদের কখনো বিভক্তি আবার কখনো অনুসর্গ দিয়েও চিহ্নিত করা যায়, তাদের বলা হয়
বিভক্তি অনুসর্গ। এই বিভক্তি অনুসর্গ প্রধান কারক হচ্ছে চারটি। এটা হচ্ছে করণ কারক, একটা অপাদান কারক, একটা নিমিত্ত কারক, আর হচ্ছে অধিকরণ কারক। অ দিয়ে দুটো অপাদান অধিকরণ, আর ক দিয়ে একটা করণ কারক আর নিমিত্ত কারক। আর লাস্ট একটা কোশ্চেন এখানে নেই লেখা, আমি বলছি। অনুসর্গ প্রধান কারক তাহলে কটি ও কী কী? ওরা হচ্ছে বিভক্তি অনুসর্গ, এটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক। অনুসর্গ প্রধান কারক হলো তিনটি: করণ কারক, অপাদান, নিমিত্ত। অতএব অধিকরণটা বাদ দিলে তো অনুসর্গ কারক এই তিনটে, আর বিভক্তি অনুসর্গ প্রধান কারক হচ্ছে অধিকরণ ধরে চারটে। ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।